শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজধানীতে পুরো দমে শুরু হয়েছে ট্রাফিক পুলিশ ও থানার কার্যক্রম। ফিরে আসছে সড়কের শৃঙ্খলা ও জনমতের স্বস্তি। এতে দ্রুতই সড়ক ছেড়ে ঘরে ফেরার প্রত্যাশা জানিয়েছে শিক্ষার্থীরা। তবে আজও কিছু শিক্ষার্থীকে সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজে দেখা যায়। এদিকে শৃঙ্খলা বিরোধী কাজের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। বগুড়ায় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় করা এ মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের সহ 101 জনকে আসামি করা হয়েছে। এদিকে হকার হত্যা মামলায় গ্রেফতার বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউলকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরও 4 জন। মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 21-এ। নতুন উপদেষ্টারা হলেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব ডক্টর মোহাম্মদ ফাজুল কবির খান এবং বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে পুরো দমে শুরু হয়েছে ট্রাফিক পুলিশের কার্যক্রম। তাদের সহযোগিতায় এখনও কাজ করছে অনেক শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তবে দ্রুতই মাঠ ছেড়ে ঘরে ফিরবেন বলে জানায় শিক্ষার্থীরা। এদিকে রাজধানী সহ সারা দেশের থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। দাউদ হাসানের রিপোর্ট। চলমান অস্থিরতায় দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এতে সংকটে পড়ে সড়কের শৃঙ্খলা কার্যক্রম। এখন এই সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ট্রাফিক বিভাগ। রাজধানীর সব মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে কাজ করছেন ট্রাফিক পুলিশ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে তেমন চাপ দেখা যায়নি। তবুও সড়কের গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে দেখা যায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ। জানান আরও গতিশীল করতে চান ট্রাফিক পুলিশের কার্যক্রম। জনগণের যে মূল আমাদের প্রতি যে একটা প্রত্যাশা, তারা যা আশা করছিল সেটাও আমরা আরও উন্নত করার জন্য চেষ্টা করতেছি। ট্রাফিক পুলিশ পুরোপুরি দায়িত্ব আমরা গ্রহণ করছি। এখন সড়কের পরিস্থিতি কেমন? আগে আমরা পরিস্থিতি ভালো, নিয়ন্ত্রণ আছে আমাদের, পুরোপুরি নিয়ন্ত্রণ আছে আমাদের। তাদের সহযোগিতায় কাজ করতে আজও সড়কে দেখা যায় শিক্ষার্থীদের, তবে সংখ্যায় ছিল আগের চেয়ে কম। পাশাপাশি দায়িত্ব পালন করতে দেখা যায় আনসার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদেরও। শিক্ষার্থীরা জানান ট্রাফিক পুলিশ দায়িত্ব নিতে শুরু করায় তারা দ্রুতই সড়ক ছেড়ে ঘরে ফিরে যাবেন। তারা সঠিকভাবে আস্তে আস্তে দায়িত্ব পালন করতেছে। তারা যদি একসঙ্গে সঠিকভাবে চলে আসে তাহলে আমরা আস্তে আস্তে আল্লাহর মতো ট্রাফিক ছেড়ে দিব। যেহেতু সময় এসেছে, দেশ ঘুরে দাঁড়িয়েছে, তো আমরা যার যার জায়গার মতন পর টেবিলে ফিরে যাচ্ছি। যে পয়েন্টগুলোতে পুলিশ আছে ওখানেও আমরা আছি, এবং যেখানে এখনও পুলিশের সদস্যরা আসে নাই ওখানেও আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। এদিকে রাজধানীর সব থানায় পুলিশ সদস্যরা কাজে ফিরেছেন। সেবা পাচ্ছেন সাধারণ মানুষ। যদিও এখনও থানাগুলোর নিরাপত্তার দায়িত্বে আনসার ও সেনা সদস্যদের দেখা যায়। পুলিশ জনগণের পাশে ছিল, একদিন ছিল না, অনেক ডাকাতি চোর খুন এর হচ্ছে, এখন স্বাভাবিক চলে আসবে ইনশাআল্লাহ আশা করি। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর হবে না, এজন্য সাধারণ মানুষের আস্থার পাশাপাশি সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা। পুলিশ বাহিনী অনেক পুরাতন একটা বাহিনী, জনসম্পৃক্ত বাহিনী। আমরা জনগণের সাথে সবসময় কাজ করেছি, জনগণের সুখে দুঃখে ভালো মন্দে সবসময় আমরা লেগেছিলাম এবং আছি। আমাদের দাপ্তরিক কাজ এবং সবকিছু কার্যক্রম আগের মতনই স্বাভাবিকভাবে চলতেছে। ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন থানায় হামলার পর বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। পরে বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন পুলিশ সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে কাজে ফেরেন তারা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। গতকাল 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ট্রাফিক ব্যবস্থাপনার কাজ থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বানও জানান সার্জিস। 3200 ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয় তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন একটি প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। এবং শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ যে আর আসলে রাস্তায় নামার প্রয়োজন নেই, আমরা যেন ক্লাসে ফিরে যাই। জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করলে দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদস্যদের কতিপয় ব্যক্তির সঙ্গে অশোভন আচরণের কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না। আইএসপিআর আরও জানিয়েছে, ইতোমধ্যে দোষী সেনা সদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দোষী প্রমাণিত হলে সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় আজ শুক্রবার মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 25 জনপ্রতিনিধি আছেন। এছাড়াও অজ্ঞাত পরিচয়ে আরও 350 জনকে মামলার আসামি করা হয়েছে। হত্যা মামলায় গ্রেফতার হওয়া অব্যাহতি পাওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 8 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নিউ মার্কেট থানায় হওয়া হকার শাহজাহান হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গতরাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বিকেলে সিএমএম আদালত তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। সদ্য চাকরি থেকে অব্যাহতি পাওয়া এই সেনা কর্মকর্তার সবশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। এর আগে র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। অন্তর্বর্তীকালীন সরকারের আরও 4 উপদেষ্টা শপথ নিয়েছেন। বিকেলে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তারা হলেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব ডক্টর মোহাম্মদ ফজল কবির খান ও বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্য উপদেষ্টারা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বাহিনীর প্রধান, বিচারপতি, সুশীল সমাজের প্রতিনিধি, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এর আগে 8ই আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 উপদেষ্টা। পরে আরও 2 দফায় 3 জন শপথ নেন। এতে করে এখন অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 21। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মোদী এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লেখেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন রয়েছে। বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, একথাও জানান ভারতের প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজনে তিনি একথা জানান। মির্জা ফখরুল বলেন, দেশে যখনই কোনো সংকট হয়েছে তখনই বেগম জিয়া দেশকে উদ্ধার করেছেন। তিনি উন্নত চিকিৎসা শেষে পুরো সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলে প্রত্যাশা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে সংগ্রাম করেছে সে সংগ্রাম শেষ হয়ে যায়নি। অনেক ষড়যন্ত্র হচ্ছে, ভারতে বসে সেখান থেকে
ষড়যন্ত্র করা হচ্ছে। স্বৈরাচার পতনের পর যেন নব্য স্বৈরাচার ঘাড়ে না চাপে সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলে জানান ফখরুল। যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে, যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত অন্তত 650 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ। ওই সময়কার পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের পালাবদল মানবাধিকার ও আইনের শাসনের উপর ভিত্তি করে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। This is a pivotal moment for Bangladesh. The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law, to reform and revitalize the country's institutions, to heal long-standing divisions, and to promote fundamental freedoms. Accountability is key for the way forward. An inclusive, human rights anchored approach will ensure that this transition succeeds. I'm deploying a team to Dhaka next week to discuss areas in which my office can support this transition. The team will also discuss the modalities for an investigation into human rights violations in the context of the recent violence and unrest. কয়েকদিনের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 100 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম, বেড়েছে সবজির দামও। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলনের সময় কাঁচামরিচ কেজি প্রতি দাম উঠেছিল 350 টাকার উপরে। পরে অবশ্য এই দর কমে আসে 180 থেকে 220 টাকায়। আজ তা ফের বেড়েছে, ছাড়িয়েছে 300 ঘর। আমরা আজকে 300 টাকা কেজি কিনে আনছি, যাদের কাছে মরিচ ছিল গতকালকে তারা রেখে দিয়েছিল সব, আর আজকে আসে না কারণ বাজার। পুরাতন মালে বেচতেছে, পুরাতন মালে কিভাবে আজকে 100 টাকা বৃদ্ধি হয়? একই অবস্থা সবজির বাজারে। আজ কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। গাজর আর টমেটো বাদে প্রায় সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে 50 থেকে 70 টাকার মধ্যে। সরবরাহ সংকটে এই দর বৃদ্ধি বলছেন বিক্রেতারা। আমার মনে হচ্ছে আগের মতোই, কারণ শসা 100 টাকা কেজি কিনলাম, এরকমই ছিল। আজকে মানে কয়েকটা জিনিসের দাম একটু বেশি, কেজিতে 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 15 টাকা। এদিকে মাসখানেক আগের দরে স্থিতিশীল আলু, পেঁয়াজ, আদা ও রসুন। প্রতি কেজি আলু 55 থেকে 60 টাকা, দেশি পেঁয়াজ 110 থেকে 115 টাকা, আদা 280 থেকে 300 টাকা আর রসুন 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। আগের দরে বিক্রি হচ্ছে তেল, মসুর সহ অন্যান্য মুদিপণ্য। তাতে ইন্ডিয়ান পেঁয়াজটা যদি সরবরাহ চলতো তাতে দেখা যাচ্ছে আর একটু দাম কম থাকতো। তত্ত্বাবধায়ক সরকার আওয়ার পরে আসলে মনে করেন যে এখন মোটামুটি ওটা একটু অথবা 2-1 টাকা কমছে। এক শ্রেণীর দোকানদার অনেক সময় বেশি ব্যস্ত, এখন অল্প কিন্তু একটা দাম চাইতেও ভয় পায় এখন। এদিকে দিনের ব্যবধানে কেজিতে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা আর সোনালী মুরগি 250 টাকায়। আজও বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় হোটেলে বিক্রির উদ্দেশ্যে মৃত মুরগি সংরক্ষণের দায়ে এক দোকানিকে 50,000 টাকা জরিমানা করা হয়। যে মুরগিগুলো অপেক্ষাকৃত দুর্বল হয়ে যায়, অর্থাৎ স্পষ্ট বললে আমরা বলবো মরে যায়, সেই মুরগিগুলো ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেন। সবই মরা মুরগি, ওনারা এই কাজগুলো আর করবেন না। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ সহ জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদেরও দেখা যায় অভিযানে। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির প্রমাণ পেয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। ঘুষ নেওয়ার সময় এক আনসার সদস্যকে হাতে নাতে আটক করেছে তারা। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ বান্দরবন আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। কাগজপত্র ঠিক থাকার পরও অতিরিক্ত টাকা না দিলে হতো না কোনো কাজ, আর টাকা দিলে কাগজপত্র ঠিক না থাকলেও সহজেই মিলত পাসপোর্ট। অভিযোগ আছে রেকর্ড কিপার আনসার সদস্যদের সহায়তায় গড়ে তোলেন অর্থ লেনদেনের সিন্ডিকেট। আমরা যখন এখানে পাসপোর্ট করতে আসি আমাদের থেকে এর থেকে বেশি ইভেন 1000-12,000 এরকম একটা টাকা দাবি করা হয়। আনসার আনিস আমার কাছ থেকে 12,000 টাকা দাবি করছে, 12,000 টাকা দেওয়ার পরও উনি আমাকে পাসপোর্ট দিতে পারে নাই। এমন অভিযোগে বুধবার বৈষম্য বিরোধী ছাত্ররা পাসপোর্ট অফিসে গিয়ে ঘুষ নেওয়ার সময় আনিসুন নামে এক আনসার সদস্যকে হাতে নাতে ধরে ফেলে। তবে ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেকর্ড কিপার ও আনসার সদস্য। অনিয়ম এটা ধরুন সবসময় থাকে, এখন বাইরে যদি কেউ কারোর সাথে লেনদেন করে থাকে দায়িত্ব আসলে পাসপোর্ট অফিস নিতে পারবে না। আমরা যখন ফর্ম জমা নেই আমরা জিজ্ঞেস করি অতিরিক্ত কাউকে কোনো টাকা পয়সা দিয়েছেন কিনা। 10,000 টাকা বলছি কিনে নিলে, তো 8 বছর নাকি বই সমস্যা, তো না পারলে আমি আমাকে কেন বলতেছে। আমি মুশারফ স্যারের কাছে গেছি, ওই স্যারকে দেখাইছি, স্যার বলছে কিছু কেন খরচ লাগবে। ঘটনার সুষ্ঠু তদন্ত সহ অনিয়ম বন্ধের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। যেগুলো আর্থিক অনিয়মের কথা বলছে এটা যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে অবশ্যই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। পাসপোর্ট অফিসের দুর্নীতি ও অনিয়ম দ্রুত বন্ধ করতে সংশ্লিষ্টদের কাছে আবেদন জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র ও দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তারা। আমরা দাবি করছি দুর্নীতিমুক্ত এবং সংস্কারমুক্ত, হয়রানিমুক্ত বান্দরবান পাসপোর্ট অফিস সবাই যাতে বান্দরবান স্থানীয় জন এই সুবিধা পায়। আগামীতে দুর্নীতি দমন কমিশনের ভিতরে ওদের সাথে আলাপ করে পরামর্শ করে কি স্টেপ নেওয়া যায়, এটাকে কি স্টেপ নিলে পরে এই পাসপোর্ট অফিস বান্দরবান এটা দুর্নীতিমুক্ত হবে। প্রতিদিন গড়ে 50 থেকে 70টি পাসপোর্টের আবেদন জমা পড়ে বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। খেলার খবর অবশেষে বিসিবির ক্ষমতাধর সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগে সম্মত হয়েছেন। শিগগিরই পদত্যাগের সিদ্ধান্ত লিখিতভাবে জানাবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির পদ থেকে সরে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন নাজমুল হাসান পাপন। দেশের একাধিক গণমাধ্যমে উঠে এসেছে বিষয়টি। বিসিবির একজন পরিচালককে ফোন করে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন পাপন। আওয়ামী লীগ সরকার পতনের পর দলীয়করণ থেকে মুক্ত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা। বিসিবিতেও পরিবর্তনের চাপ আসে চারদিক থেকে। নাজমুল হাসান পাপন এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন বলে জানা গেছে, যে কারণে সরাসরি বোর্ডে এসে পদত্যাগের সম্ভাবনা নেই। তবে গঠনতন্ত্র অনুযায়ী বোর্ডের কাছে পদত্যাগের সিদ্ধান্ত জানাতে হবে লিখিত আকারে এবং বিসিবির বোর্ড সভায় তা অনুমোদন করতে হবে। এজন্য বিসিবি সভাপতিকে বোর্ড সভা ডাকতে হবে। এক্ষেত্রে দেশে আসার প্রয়োজন নেই, বিদেশে বসে বোর্ড সভা ডাকতে পারবেন পাপন। প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা ডেকে সভাপতির অনুপস্থিতিতে যে কোনো পরিচালক সভাপতিত্ব করতে পারবেন। তবে এসব হবে বিসিবি সভাপতি পদত্যাগপত্র জমা দেওয়ার পর। নিয়ম অনুযায়ী পাপন পদত্যাগ করলে বোর্ড সভায় পরিচালকদের মধ্যে 2 জন সহসভাপতি নির্বাচিত হবেন। এই 2 জনের যে কেউ সভাপতি হতে পারবেন। আর রাজনৈতিক হস্তক্ষেপে বিসিবি সভাপতি হিসাবে বাইরে থেকে কেউ এলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির বর্তমান চ্যালেঞ্জ অক্টোবরে মেয়েদের টি-20 বিশ্বকাপের আয়োজন। এরই মধ্যে বিসিবির বর্তমান পরিচালকদেরও পদত্যাগ দাবি করেছে খেলাধুলার বিভিন্ন সংগঠন ও ক্লাব। পরিচালকদেরও অনেকে পদত্যাগ করতে রাজি। তবে বেশি রদবদল হলে আইসিসির কাছে ভুল বার্তা যেতে পারে শঙ্কা পরিচালকদের। সবার সাথে সম্পৃক্ত থাকতে হবে। বাংলাদেশের বিকল্প হিসেবে আইসিসি ভারতকে মেয়েদের টি-20 বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেয়। তবে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছা নেই তাদের। শেষ পর্যন্ত বাংলাদেশে মেয়েদের বিশ্বকাপ হবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে 20 আগস্ট পর্যন্ত। ওই দিনই আইসিসি চূড়ান্ত করবে সবকিছু। নজরুল ইসলাম, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে পুরো দমে ট্রাফিক পুলিশ ও থানা কার্যক্রম শুরু। সড়ক ছাড়ছে শিক্ষার্থীরা, শৃঙ্খলা বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা। ওবায়দুল কাদেরও আসামি, বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল 8 দিনের রিমান্ডে। উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ফাজুল কবির খান ও জাহাঙ্গীর আলম। মোট উপদেষ্টা এখন 21। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদ। এই দিন এইভাবে।